পানির উপরে রাখা হয়েছে। সিনহা মেঝেতে শুয়ে আছে, তার অবস্থা এত করুণ, পা নড়াচড়া করতে পারে না। পাশে ওর বাবা ইয়াসিন মির্জা চেয়ারে বসে আছে, হাত পা বাঁধা অবস্থায়। তিনি অনেক অনুরোধ করছে যাতে মেয়েটাকে নিয়ে হসপিটালে যাইতে পারে, কিন্তু জয়ের লোকদের মন গলাতে পারে নাই। সিনহার সঙ্গে যে কয়েকজন ছিল সবগুলোকে বেঁধে রাখা হয়েছে। ইয়াসিন মির্জা অসহায় মুখ করে মেয়ের দিকে তাকিয়ে আছে। তার মেয়ের কষ্ট সহ্য হচ্ছে না। যে মেয়েকে একটা ফুলের টোকা দেয় নাই, সেই মেয়ের এই দুর্দশা কে দেখে? সম্পূর্ণ পা ফুলে আছে। এই 2 দিন চিৎকার করতে করতে এখন আর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। ইয়াসিন মির্জা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে জয় আসলে তার পায়ে পড়বে, যাতে সিনহাকে হসপিটালে ভর্তি করায়। রাফি এসেছে সিনহাদের এখানে দেখতে। সিনহার অবস্থা দেখে রুম থেকে বাইরে এসে কড়া গলায় জয়ের ফোন একবারে রিসিভ হয়। হ্যাঁ রাফি বল। সিনহা পায়ের অবস্থা ভালো না, ইনফেকশন হতে পারে। মেয়ে মানুষ, যদি পা কেটে ফেলে দেওয়া লাগে তাহলে বিষয়টা কেমন দেখায়। আমি তাকে হাসপাতালে ভর্তি করাই, তুই কি বলিস? জয় চুপচাপ শুনে কিছুক্ষণ পরে বলল, ওর পা যেতে পারে, কিন্তু ও আমার যে ক্ষতি করেছে তার জন্য আমি আমার তরিকে হারাতে পারি। বেবি জন্ম নেওয়ার সময় তার কোনো গ্যারান্টি নেই। ওর একটা পা গেলেও সম্পূর্ণ সুস্থ থাকবে, আর আমার তরি গেলে আমি ওকে কোথায় পাবো? শেষের কথাগুলো একটু দম নিয়ে বলল। এখন একে দিয়ে কি করব সেটা বল। ওর আব্বু অনেক কান্নাকাটি করলো আমার সামনে। যা হয়েছে তা আমরা ফেরত পাবো না হাজার চেষ্টা করলেও। আর সিনহা যা শাস্তি পাওয়া তা পেয়ে গেছে। জয় কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, ঠিক আছে, এখন তো সকাল, তুই ওদেরকে রাতে হসপিটালে ভর্তি করাস, আর কড়া পাহারা দেওয়ার ব্যবস্থা করিস যাতে কেউ পালাতে না পারে। আর সিনহার বাবা আমার সঙ্গে কি কি করেছে তার সমস্ত কিছু লিখিত নে, তারপর ওদেরকে হাসপাতালে ভর্তি করা, ঠিক আছে? বলে জয় ফোন কেটে দিয়ে কেবিনে ঢোকে। দেখে নাজমা চৌধুরী বসে আছে, সকালের খাবার নিয়ে এসেছে। যদিও জয় তরি সকালের খাবার খেয়েছে অনেক আগে। তরি অনেক সকালে উঠেছিল, সকালে নাস্তা করে আবার ঘুমিয়ে পড়েছে। জয় সেদিকে তাকিয়ে নাজমা চৌধুরীর পাশে বসলো। নাজমা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে দেখলো দাড়িগুলো একটু বড় হয়েছে, খোঁচা খোঁচা, ঠোঁট মুখ শুকিয়ে গেছে। তার সেদিকে কোনো খেয়াল নেই। নাজমা চৌধুরী দেখে বলল, কতদিন থেকে আয়নায় মুখ দেখিস না তুই? জয় জানে তার মা কথা কি জন্য জিজ্ঞাসা করলো। দাড়িগুলো হাত দিয়ে একটু বুলিয়ে মাথার চুলগুলো পেছনে দিয়ে একটু হেসে বলল, অনেকদিন দেখে মনে হয় দেখি না আম্মু। কেন বলো তো, খারাপ লাগছে আমাকে? কেন, তোমরা 2 ভাই বউদের এত ভালোবাসো? কোথায় ভালোবাসি আম্মু, শুধু খেয়াল রাখি। এটাকে যদি খেয়াল রাখা বলে তাহলে ভালোবাসলে কোথায় রাখবি জয় তোর বউকে? জয় একটু হেসে বলল, সেটা জানি না আম্মু, তবে নিজের কাছে রাখবো। পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, তরি জয় চৌধুরীর বউ হয়ে থাকবে। সবাই এক নামে চিনবে জয়ের তরি। নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি তোর বউয়ের কাছে ক্ষমা চাবো আমার ব্যবহারের জন্য। আমি খুবই লজ্জিত জয়, তোর কাছেও চাইছি, পারলে ক্ষমা করে দিস আমাকে। আর কেন এত খেয়াল রাখিস, আমরা খেয়াল রাখতে পারি না? জয় তার মায়ের হাত দুটো ধরে বলে, আম্মু তুমি যদি প্রথমে তার সাথে ভালো ব্যবহার করতে, ভালো ব্যবহার দেখাতে, তাহলে আমি এত খেয়াল রাখতাম না। দূর থেকে খেয়াল রাখতাম, কাছে আসতাম না। তখন জানতাম আমার মা আছে, সে খেয়াল রাখছে। কিন্তু তুমি তার সাথে প্রথম থেকেই খারাপ ব্যবহার করেছো। যদি আমিও করি তাহলে সে কিভাবে টিকে থাকবে? আমি তো তাকে ছেড়ে যেতে চাইনি আম্মু। যে খারাপ ব্যবহার করব আমি আগলে নিয়েছি, ইনশাল্লাহ এভাবে আগলে রাখবো। আমি চাইতাম তুই তোর বউকে নিয়ে কম কথা বল, কম ভাব, কিন্তু প্রথম দিন থেকেই দেখি তুই তোর বউয়ের হয়ে কথা বলিস। জয় তুই তো জানিস সত্যিটা কি। আজকে দেখ, অতীত আর বাস্তব একসঙ্গে এসে দাঁড়িয়েছে। ডাক্তার কি বলেছে শুনেছিস? আমি আমার ছেলেদের হাসি মুখ দেখতে চাই জয়। আমি মা হয়ে চাইতেই পারি এটা, আমার সন্তানেরা ভালো থাকুক, কিন্তু অতীত আমার পিছু ছাড়ছে না জয়। জয় নাজমা চৌধুরীর মাথাটা বুকে নিল। সে জানে তার মা কিরকম। নাজমা চৌধুরী জয়ের বুক থেকে মাথা তুলে 2 হাত দিয়ে জয়ের গাল ধরে বলল, আমার খুব ভয় করছে জয়। জয় তার মায়ের হাতের উপর হাত রেখে বলে, আম্মু তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা। তুমি দোয়া করো আমার স্ত্রী আর সন্তান যেন সুস্থ সবল থাকে। জয় আমার শুধু একটাই চাই আল্লাহর দরবারে, তোরা সবাই ভালো থাক, সুস্থ থাক। আমি শুধু অতীতের মুখোমুখি হতে চাই না। তুমি টেনশন করো না আম্মু, এবার ইনশাল্লাহ ভালো কিছুই হবে। জয় তোর বউকে নিয়ে আয় বাড়িতে, ভাড়া বাসার কোনো দরকার নেই। না আম্মু, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই থাকবে। আমার মন মানছে না, মনের বিরুদ্ধে আমি যেতে পারবো না। নাজমা চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, তুই যা ভালো মনে করিস। আমি এই বিষয়ে জোর করতে পারি না। তোরা সেখানেই থাক, ভালো থাক, এটাই আমার শান্তি।
জয় অবশেষে এমন একটি শান্ত নিরাপদ বাসা পেয়েছে যেখানে তরিকে সম্পূর্ণ বিশ্রামে রাখা যাবে। বাসাটা বেশ বড়, রুমের কোনো অভাব নেই। জয় তরিকে নিয়ে থাকবে নিচতলায়, আর উপরের তলায় থাকবে ডাক্তার আর নার্সরা, যাতে প্রয়োজন হলে তারা দ্রুত নেমে আসতে পারে। তরি এখন সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারবে না, তাই জয় এক মুহূর্তও চিন্তা না করে পুরো নিচতলাটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। বড় ড্রয়িং রুম, খোলা ডাইনিং, আলো ভরা কিচেন, সবকিছু মাত্র 2 দিনের মধ্যেই সে সম্পূর্ণ পরিপাটি করে ফেলেছে। তরি দীর্ঘ চিকিৎসার কথা মাথায় রেখে বাসাটা 1 বছরের কন্ট্রাক্টে নিয়েছে, যাতে মাঝপথে বাসা বদলের ঝামেলায় পড়তে না হয়। ডাক্তার নার্সদের খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওষুধপত্রের ব্যবস্থার জন্য কয়েকজন কাজের লোকও রাখা হয়েছে, যাতে যত্নে কোনো ঘাটতি না থাকে। তবে নিচতলার সবচেয়ে বড় প্রস্তুতি হলো তরির জন্য বানানো বড় আরামদায়ক রুমটি। প্রশস্ত ঘর, হালকা রঙের দেয়াল, বড় জানালা, হালকা আলো, সব মিলিয়ে ঘরটাকে জয় এমনভাবে সাজিয়েছে যেন একবার ঢুকলেই শান্তি নেমে আসে। রুমের মাঝখানে তরির বড় বেড, তার পাশে রয়েছে আলোয়ালা ল্যাম্প, পানীয়ের প্রয়োজনীয় ওষুধ। রুমের সাথে আরেকটা রুমে তৈরি করা হয়েছে মেডিকেল কেয়ার জোন, যেখানে আছে চেক আপ বেড, স্যালাইন স্ট্যান্ড, অক্সিজেন সেট ও জরুরি চিকিৎসার সব যন্ত্রপাতি, যাতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন না হয়। আরেক পাশে সোফা রাখা হয়েছে যাতে ডাক্তাররা বসতে পারে। পুরো ফ্লোর জুড়ে কার্পেট, দরজায় বাড়তি নিরাপত্তার লক। সব মিলিয়ে ঘরটা এখন শুধুই ঘর নয়, বরং তরির সুস্থ হয়ে ওঠার জন্য জয়ের নিজের হাতে গড়া এক শান্ত নিরাপদ আশ্রয়। নভেম্বরের শেষের দিকে শীতটা যেন একটু বেশি ঝুঁকে বসেছে। ঘরের ভেতরেও একটা ঠান্ডা ভাব টের পাওয়া যায়। সেই ঠান্ডা থেকে বাঁচাতে তরির গায়ে জয় পরিয়ে দিয়েছে পাতলা একটা সোয়েটার, তার উপর আবার জড়ানো আছে উষ্ণ একটা চাদর। চুলগুলো আলতো করে খোপা করা, আর মাথার উপর দিয়ে হালকা করে পেঁচানো রয়েছে ওড়না, যা তাকে আরো শান্ত ও স্নিগ্ধ লাগে। পরনে সুতি কাপড়ের সুন্দর আরামদায়ক 3 পিস, রংটাও তার গায়ের সাথে যেন খুব মানিয়ে গেছে। মুখের আগের সব দাগ ধীরে ধীরে মিলিয়ে গেছে। এখন তার মুখটা দেখলে মনে হয় এক ধরনের মায়া ছড়িয়ে আছে। চোখ দুটো একদম শান্ত। তরুর লম্বা একটু বাঁকানো পাপড়িগুলো চোখকে এমনভাবে ঘিরে আছে যেন তাকালে মনে হয় চোখ দুটোর ভেতর কোনো কোমল প্রশান্তি। আবার একই প্রসঙ্গ অদ্ভুত মায়াবী সৌন্দর্য, যা তাকিয়ে থাকলে চোখ সরানো কঠিন হয়ে পড়ে। জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, তুমি কিছু খাবে? তরি অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে বলল, আমি মনে হয় 10 মিনিট আগে খেয়ে নিলাম, এখন আবার খেতে বলছেন? জয় তরির কাছে বসে হাত দুটো ধরে বলল, এখন তুমি অসুস্থ, একটু পরপর তোমার খেতে হবে। 10 মিনিট অনেকটা সময়, এখন সামান্য কিছু খাও। মাপ চাই, আমার পেটে একটুও জায়গা খালি নেই। সারাদিনে কতবার খাইয়েছেন তার হিসাব আছে? আমার বউয়ের জন্য, বেবির জন্য তোমাকে খেতে হবে। এখন খাবো না, এখন খেলে বমি হবে। আপনি আয়নায় নিজের চেহারাটা একবার দেখেছেন? আপনি এখন নিজের একটু যত্ন নেন, স্কিন কেয়ার করেন। বেবি আসলে আপনাকে চিনবে না এই অবস্থায় দেখলে। জয়প্রী হেসে বলে, কেন এরকম আমাকে ভালো লাগছে না? তোর একটু লজ্জা পেয়ে বলল, জান্নাতের চাচু সবসময় সুদর্শন, আলাদা করে তার বর্ণনা করা হয় না, কিন্তু আমার মনে হয় আপনি এবার একটু নিজের যত্ন নেন। জয় শব্দ করে হেসে বলল, ভাতিজির বান্ধবী আমাকে সুদর্শন বলছে, বাবা যায়, বউ যেহেতু বলছে তাহলে তো স্কিন কেয়ার করতেই হয়। জয় তরির কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। ওয়াশরুমে গিয়ে ছোট একটা গামলার হালকা একটু গরম পানি নিয়ে আসে রুমে। তা দেখে তরি বলল, এটা এখানে কি জন্য নিয়ে আসলেন? জয় গামলাটা নিচে রেখে কিছু প্রোডাক্ট নিয়ে একটা টুল নিয়ে বসে পড়ল। তারপর তরিকে বলল, এখানেই বসে বসে স্কিন কেয়ার করব। তরি কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো। জয় একটার পর একটা প্রোডাক্ট লাগাচ্ছে আবার তুলছে। এভাবে প্রায় 1 ঘন্টা চলে গেল। তুমি একবার বিছানায় বসে দেখে, আবার একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। জয়ের স্কিন কেয়ার শেষ হলে তরি বলে, আপনি শেভ করবেন না? জয় নিজের মুখটা আয়নায় দেখে বলে, আমি আর শেভ করব না, কালকে সেলুনে গিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে আসবো, কিন্তু ক্লিন শেভ করব না। 2 দিন পর বাচ্চার বাবা হব, নামাজ কালাম পড়তে হবে। এখন আমার জীবনে শুধু তোমরা 2 জন, আর কেউ নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গল্পটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আজকে গল্পটি 30 নম্বর পর্ব চলছে। আমি জানি গল্পটি আপনাদের অনেক বেশি ভালো লাগছে, আর এই কারণে আপনারা অধীর আগ্রহে বসে থাকেন গল্পটির জন্য। আমি চেষ্টা করি নিয়মিত দেওয়ার জন্য, কিন্তু যিনি গল্পটি লেখেন তিনি গল্পটি 2-1 দিন পর পর দেন। এই কারণে সেই 2-1 দিন আমি যখন অন্য গল্পগুলো দেই, সেই গল্পগুলো কিন্তু আপনারা দেখতে বা শুনতে পারেন, কারণ গল্পগুলো আপনাদের ভালো লাগার জন্যই দেই। হয়তো আপনাদের ভালো লাগবে। আর কে কোথা থেকে বসে বসে আমার ভিডিওটা দেখছেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। ইউটিউবে আমার গল্পগুলো দেখতে চাইলে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আর নিজের যত্ন নিতে একটুও ভুলবেন না।